হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 7 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব আলোচনা করো। এই প্রশ্নটা 10 নম্বর বা 20 নম্বরে তোমাদের পরীক্ষায় আসতে পারে। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, প্রশ্নের উত্তরটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। তোমাদের কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব এবং কৌটিল্যের কূটনীতি, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে। তাই এই কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব এবং আগে তোমাদের আমি আলোচনা করেছি কূটনীতি সম্পর্কে কৌটিল্যের ধারণা, এই দুটো প্রশ্ন তোমাদের অতি অবশ্যই ভালো করে করতে হবে কৌটিল্যর যে টপিকটা আছে তার উপরে। দেখো, এখানে প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, প্রাচীন ভারতের শ্রেষ্ঠ রাষ্ট্রচিন্তাবিদ কৌটিল্য, চাণক্য, বিষ্ণুগুপ্ত নামেও তিনি পরিচিত। কৌটিল্য ছিলেন মৌর্য শাসক চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান পরামর্শদাতা এবং অর্থশাস্ত্র নামক রাজনৈতিক দর্শনভিত্তিক গ্রন্থের প্রণেতা। কৌটিল্য রাষ্ট্রচিন্তায় সপ্তাঙ্গ তত্ত্ব উপস্থাপন করে এক অভিনব দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন। তার মতে রাষ্ট্র কেবল রাজা বা ভূখণ্ডকে নিয়ে গঠিত নয়, বরং একাধিক উপাদানের সম্মিলনেই একটি কার্যকর রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে। তিনি রাষ্ট্রকে মানব দেহের সঙ্গে তুলনা করেছেন এবং বলেছেন, যেভাবে শরীর 7টি প্রধান অঙ্গে গঠিত, ঠিক তেমনই রাষ্ট্র 7টি অপরিহার্য উপাদানের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এই তত্ত্ব রাজনীতি শাস্ত্রের এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। তারপরে কি বলা হচ্ছে দেখো, রাষ্ট্রের 7টি উপাদান। প্রথম হচ্ছে 1 নম্বর রাজা বা স্বামী। কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বে প্রথম সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হলো স্বামী। তার মতে রাষ্ট্রের প্রধান হিসাবে স্বামীকে রাজাও বলা হয়। স্বামী বা রাজা হলেন সকল কর্তৃত্বের উৎস ও সমগ্র প্রশাসন ব্যবস্থার ভরকেন্দ্র। স্বামী বা রাজা দণ্ড প্রয়োগের মাধ্যমে সকল রকম অরাজকতা থেকে রাষ্ট্রকে রক্ষা করেন। কৌটিল্যের মতে স্বামী বা রাজা সামন্ততান্ত্রিক শাসক ছিলেন না, তিনি ছিলেন সার্বভৌম। তিনি কারো কাছে আনুগত্যশীল ছিলেন না। কৌটিল্য স্বামী বা রাজার 4টি গুণের কথা বলেছেন। এগুলি হলো কি কি গুণ দেখো, প্রথম হচ্ছে অভিগামী গুণ। অভিগামী গুণ বলতে কি বোঝাচ্ছে, সত্যনিষ্ঠা, ধর্মপরায়ণ, বিনয়, শিক্ষার আকাঙ্ক্ষা প্রভৃতি হলো স্বামী বা রাজার অভিগামী গুণ। তারপরে কি বলা হচ্ছে দেখো, প্রাজ্ঞাপন গুণ। কোনো সমস্যা দ্রুত ও সঠিকভাবে বুঝে নেওয়া, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া প্রভৃতি হলো স্বামী বা রাজার প্রাজ্ঞাপন গুণ। তারপরে বলা হচ্ছে দেখো, উত্থান গুণ। সাহস এবং দ্রুততার সঙ্গে সব রকম কাজ শেষ করার ক্ষমতাই হলো স্বামী বা রাজার উত্থান গুণ। নেক্সট হচ্ছে দেখো, আত্মসম্পদ গুণ। ইন্দ্রিয় সংযম, বাক্য সংযম, স্মৃতিশক্তি, বিপদকালে অবিচল থাকা প্রভৃতি হলো স্বামী বা রাজার আত্মসম্পদ গুণ। এবার হচ্ছে দেখো, অমাত্য বা মন্ত্রী। এখানে কি বলা হচ্ছে দেখো, কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বের দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান হলো অমাত্য বা মন্ত্রী। অমাত্য বলতে মন্ত্রী সহ সকল উচ্চপদস্থ কর্মচারীদের বোঝায়। কৌটিল্যের মতে অমাত্য অবশ্যই দেশজ হবেন এবং স্বামী বা রাজার অনুগত থাকবেন। আমাত্যদের প্রধান কাজ হলো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে স্বামী বা রাজাকে সর্বতোভাবে সাহায্য করা। কৌটিল্যের মতে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী আমাত্যদের নিয়োগ করতে হবে। এক্ষেত্রে ধর্ম, অর্থ, কাম, ভয় 4 প্রকার উপাদান দ্বারা তাদের সততার পরীক্ষা নেওয়া উচিত এবং অমাত্য বা মন্ত্রীদের অবশ্যই প্রাজ্ঞা, সংহতি, সাহস এবং আনুগত্য প্রভৃতি গুণাবলীর অধিকারী হতে হবে। কৌটিল্য তার অর্থশাস্ত্রে বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের আমাত্য বা মন্ত্রী নিয়োগ করার কথা বলেছেন, যেমন পুরোহিত, কোষাধ্যক্ষ, রাজদূত, দেওয়ানি, ফৌজদারি মামলার বিচারক প্রমুখ। এবার বলা হচ্ছে দেখো জনপদ। সেখানে কি বলা হচ্ছে দেখো, কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বের তৃতীয় গুরুত্বপূর্ণ উপাদান হলো জনপদ। কৌটিল্য জনপদ বলতে রাষ্ট্রের ভূখণ্ড ও তার অধিবাসীদের বুঝিয়েছেন। উর্বর ভূমি, প্রচুর অরণ্য সম্পদ, খনিজ সম্পদ এবং উৎকৃষ্ট মানের গোচারণ ভূমিকে তিনি আদর্শ ভূখণ্ড বলেছেন। জনসমষ্টি বা অধিবাসী প্রসঙ্গে বলেছেন, প্রতিটি গ্রামের কমপক্ষে 100 বা সর্বাধিক 500 পরিবার বসবাস করবে। এই জনসমষ্টি রাজভুক্ত
তারপরে দেখো সুভদ্র, কৃষিজীবী এবং স্বামী বা রাজার প্রতি অনুগত থাকবে। 4 নম্বর বলেছেন, দেখো 4 নম্বর হচ্ছে দুর্গ। সপ্তাঙ্গ তত্ত্বের 4 নম্বর যে অঙ্গ সেটা হচ্ছে দুর্গ। কৌটিল্যর সপ্তাঙ্গ তত্ত্বের চতুর্থ গুরুত্বপূর্ণ উপাদান হলো দুর্গ। সাধারণত সুরক্ষিত রাজধানী পরিকল্পনাকে কৌটিল্য দুর্গ বলে অভিহিত করেছেন। কৌটিল্য দুর্গগুলিকে সাম্রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করেন। রাষ্ট্রের সুরক্ষার জন্য কৌটিল্য 4 ধরনের দুর্গের কথা বলেছেন। এগুলি হলো জল দুর্গ, গুহা দুর্গ, পার্বত্য দুর্গ, মরু দুর্গ এবং বন দুর্গ। তারপর হচ্ছে কোষ। কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বে পঞ্চম গুরুত্বপূর্ণ উপাদান হলো কোষ। কৌটিল্যের মতে কোষ হলো এমন এক অর্থভাণ্ডার যা রাজা রাজস্ব সংগ্রহের মাধ্যমে উপার্জন করেন অথবা অন্য কোনো সৎ উপায়ে সংগ্রহ করেন। কোষ বা রাজার আর্থিক সক্ষমতার ওপরে রাষ্ট্রের শক্তি ও সামর্থ্য অনেকটাই নির্ভরশীল। 6 নম্বর হচ্ছে দণ্ড। কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বের ষষ্ঠ গুরুত্বপূর্ণ উপাদান হলো দণ্ড। কৌটিল্য দণ্ড বলতে রাষ্ট্রের দমনমূলক ক্ষমতাকে বুঝিয়েছেন। এক্ষেত্রে সেনাবাহিনী হলো দণ্ডের অন্যতম অংশ। এই দণ্ড বা সেনাবাহিনীর ওপরে রাষ্ট্রের স্থায়িত্ব নির্ভরশীল। কৌটিল্য মূলত হস্তি, অশ্ব, রথ এবং পদাতিক এই 4 প্রকার সেনার কথা বলেছেন। সেনাবাহিনী হবেন বংশানুক্রমিক, অনুগত ও যুদ্ধে পারদর্শী, অজেয় এবং প্রশিক্ষিত। সেনারা রাজার ইচ্ছায় পরিচালিত হবে এবং রাজার নির্দেশ মতো কাজ করবে। সেনাবাহিনী গঠিত হবে সাধারণত ক্ষত্রিয়দের দ্বারা, তবে জরুরি ভিত্তিতে নিম্ন বর্ণের মানুষদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা যেতে পারে। এবার হচ্ছে দেখো মিত্র। কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বের সপ্তম অর্থাৎ সর্বশেষ গুরুত্বপূর্ণ উপাদান হলো মিত্র। কৌটিল্যর মতে মিত্র হলো সেই যার কাছ থেকে বিপদের কোনো সম্ভাবনা থাকবে না। আদর্শ মিত্র হবে বংশানুক্রমিক এবং অকৃত্রিম, তবে মিত্র সাময়িক ও কৃত্রিম হতে পারে। কৌটিল্য 2 ধরনের মিত্রের কথা বলেছেন। একটা হচ্ছে সহজ মিত্র, পিতামহ ও পিতার সময়কাল থেকে যে ধরনের ব্যক্তিদের সঙ্গে মিত্রতার সম্পর্ক রয়েছে তারা হলো সহজ মিত্র। আরেকটা হচ্ছে কৃত্রিম মিত্র। এই ধরনের মিত্র হলো অর্জিত মিত্র। এই ধরনের মিত্র স্বাস্থ্য, সম্পদ, জীবনের নিরাপত্তা দেয়। কৌটিল্যের মতে সহজ মিত্র কৃত্রিমের চেয়ে উৎকৃষ্ট বা শ্রেষ্ঠ। এবারে মূল্যায়ন দেখো। সার্বিকভাবে বিচার করলে কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব একটি সংগঠিত, বাস্তবমুখী, সুসংহত রাষ্ট্রচিন্তার প্রতিফলন। এই তত্ত্বে কৌটিল্য যে 7টি উপাদানকে রাষ্ট্রের অঙ্গ হিসাবে চিহ্নিত করেছেন, স্বামী, অমাত্য, জনপদ, দুর্গ, কোষ, দণ্ড, মিত্র, প্রতিটি রাষ্ট্র পরিচালনার একটি মৌলিক স্তম্ভ। মানবদেহে যেমন প্রত্যেকটি অঙ্গের একটি নির্দিষ্ট ভূমিকা ও গুরুত্ব আছে, ঠিক তেমনি রাষ্ট্রের এই 7টি অঙ্গের সম্মিলিত কার্যক্রম রাষ্ট্রকে সুদৃঢ় ও স্থিতিশীল রাখে। কৌটিল্যের মতে এই অঙ্গগুলির মধ্যে ভারসাম্য ও সহযোগিতা না থাকলে রাষ্ট্র বিশৃঙ্খলা দেখা দেবে এবং তার অস্তিত্ব সংকটাপন্ন হবে। আজকের যুগে প্রশাসনিক কাঠামো ও নীতি নির্ধারণের ক্ষেত্রে কৌটিল্যের এই তত্ত্ব আমাদের কাছে এক ঐতিহাসিক শিক্ষা নামা হিসাবে বিবেচিত হয়। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা দেখো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। দেখো আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা সম্পূর্ণ প্রশ্নের উত্তরটা দেখে নাও। আর আমাদের বেঙ্গলি ভার্সানে ক্লাস হয় এবং ইংলিশ ভার্সানে তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই তোমরা যোগাযোগ করবে। দেখে নাও নোটসের কোয়ালিটি কী আছে দেখো, আর এইভাবে লিখলে তবেই ভালো নম্বর কিন্তু পাওয়া যাবে। দেখে নাও, তোমরা প্রশ্নের উত্তরটা সম্পূর্ণ দেখে নাও।